দুই বাংলার হোমিওপ্যাথিক ডাক্তারবৃন্দ, হোমিও শিক্ষার্থীবৃন্দ যারা আমাদের আজকের হোমিও উদ্দীপনা গ্রুপের সাথে যুক্ত আছেন, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের চমৎকার ক্লাসে। আজকে আমাদের মাঝে রয়েছেন পশ্চিমবঙ্গের অত্যন্ত স্বনামধন্য এবং ক্লাসিক্যাল হোমিওপ্যাথ অভিজ্ঞ ডাক্তার তপন কুমার ঘোষ স্যার। স্যার আজকে সেকেন্ড প্রেসক্রিপশন দ্বিতীয় ব্যবস্থাপত্র নিয়ে আলোচনা করবেন। এটা ধারাবাহিক আলোচনা চলছে, আজকে তৃতীয় পর্ব স্যার আলোচনা করবেন। তো আমি শ্রদ্ধেয় স্যারকে আজকের মূল্যবান আলোচনাটি শুরু করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। উপস্থিত সকল শুভবুদ্ধি সম্পন্ন চিকিৎসকদের আমার আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা, স্নেহ জানিয়ে আজকে আলোচনা শুরু করব। সেকেন্ড প্রেসক্রিপশন। আশা করি সকলেই ভালো আছেন। সেকেন্ড প্রেসক্রিপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, এবং আমরা সবাই ইতিমধ্যে দুটো আলোচনা শুনেছি। তাতে একটা ব্যাপার বুঝেছি যে সেকেন্ড প্রেসক্রিপশন হচ্ছে সেই প্রেসক্রিপশন, একটা ওষুধ রোগীর শরীরে কাজ করছে, সেই ওষুধের কাজ দেখে যদি আমাদের অন্য কোনো ওষুধ দিতে হয়, পরে যে ওষুধটি দেওয়া হয় সেটাই হচ্ছে আমাদের সেকেন্ড প্রেসক্রিপশন বা দ্বিতীয় ব্যবস্থাপত্র, বা আমরা ফলো আপ প্রেসক্রিপশনও বলতে পারি। কারণ একটা প্রেসক্রিপশনকে আর একটা প্রেসক্রিপশন ফলো করে, সেকেন্ড, থার্ড বা ফোর্থ প্রেসক্রিপশন বলে কিছু হয় না। যাই হোক, একটা ব্যাপার হচ্ছে যে আমরা ধরুন পরপর অনেকগুলো ওষুধ দিয়ে গিয়েছি, কোনো ওষুধই কি রোগীর দেহে হয়তো কাজ করেনি, তখন আমরা বলবো যে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট প্রেসক্রিপশনও হয়নি। ওষুধ যদি কাজ না করে সেটা কিন্তু কোনো প্রেসক্রিপশনই নয়। আর একটা সব থেকে যে একটা গুরুত্বপূর্ণ কথা, আমরা যতই ভালো কেস রেকর্ডিং করি, যতই প্রথম প্রেসক্রিপশনটা সুন্দরভাবে করি, আমরা যদি ফলো আপ প্রেসক্রিপশন ঠিক মতো না করতে পারি, কখনোই কিন্তু রোগীকে আরোগ্য করা সম্ভব নয়। এবং বহু গণ্যমান্য হোমিওপ্যাথরাও স্বীকার করেছেন যে প্রথম প্রেসক্রিপশন করা অনেক সহজ, কিন্তু দ্বিতীয় ব্যবস্থাপত্র বা সেকেন্ড প্রেসক্রিপশন করা খুবই কঠিন। হ্যাঁ, যেটা আমাদের ডক্টর জেন কাঞ্জিলালও বলেছেন যে অনেক অর্গান অন মেটেরিয়াল প্রফেসরকেও দেখেছি ফার্স্ট প্রেসক্রিপশন এত সুন্দর করে, সেকেন্ড প্রেসক্রিপশন ঠিক মতো করতে পারে না বলে তাদের রুগীটি নষ্ট হয়ে যায়। তাই বন্ধু, সকলকে বলবো যে সঠিকভাবে সেকেন্ড প্রেসক্রিপশনটা কখন কিভাবে করতে হবে সেই জায়গাটা খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে। সেই জায়গাটাকে কিন্তু আমাদের মানে বুঝতে হবে, বুঝে রাখতে হবে, অন্তরের সামগ্রী করতে হবে। তা না হলে কিন্তু কখনোই রোগীকে আরোগ্য করা সম্ভব হবে না। তাই আবার বলছি, সেকেন্ড প্রেসক্রিপশন অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আমরা এর আগে সেকেন্ড প্রেসক্রিপশন যে কি হবে তার মধ্যে দুটো ব্যাপার নিয়ে আমরা খুব ভালো করে আলোচনা করেছিলাম। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে একটা হচ্ছে রিপিটেশন অফ দ্য সেম মেডিসিন, কখন আমরা একই ওষুধ রোগীকে প্রেসক্রিপশন করব, এবং আর একটা হচ্ছে অ্যান্টিডোটাল মেডিসিন, অর্থাৎ একটা ওষুধের কাজকে আমরা কিভাবে তার কাজটাকে থামিয়ে দেব বা তার কাজটাকে নষ্ট করে দেব। হ্যাঁ, এই দুটো বিষয় নিয়ে আমরা আগের দিনই আলোচনা করেছিলাম। তার মধ্যে যে আর ডিটেলস সেই জায়গাগুলোতে যাব না। যে আমরা দেখেছি যে একটা ওষুধ রোগীকে দেওয়া হয়েছে, সেই ওষুধটা যখন যে পোটেন্সির ওষুধ দিয়েছি সেই পোটেন্সির কাজ শেষ হয়ে যাবার পরে যখন দেখবো তার উপরের পোটেন্সি আর কাজ করছে না, তখন আমরা সেই ওষুধকেই
একটু হায়ার পটেন্সিকে ইনপুট করি। আর অ্যান্টিডোটে যে আমরা দেখেছি যখন মানে আমাদের ওষুধ দেওয়া ভুল হয়েছে এবং রুগীর রোগের কষ্টসম রং ডিরেকশনে যাচ্ছে, কিংবা আমরা যদি দেখি যে ড্রাগ টুবিং হচ্ছে, যে ওষুধ মানে রুগীকে দেওয়া হয়েছে সেই ওষুধেরই সিমটম গুলো এসে যাচ্ছে, তখন কিন্তু আমাদের কি করতে হয়, আমাদের সেই ওষুধকে মানে আমাদের কি করতে হয় না অ্যান্টিডোট করতে হয়। আবার একটা কথা বলবো যে বন্ধুগণ, আমরা অনেক মেটেরিয়া মেডিকা এবং রেপার্টরি পেছনে দেখতে পাই রয়েছে মানে কমপ্লিমেন্টারি মেডিসিন, অ্যান্টিডোটাল মেডিসিন, নিউমিক্যাল মেডিসিন, কিংবা এই ওষুধটা কতদিন কাজ করবে। না বন্ধু, এদিকে কখনো তাকাবেন না। হ্যাঁ, এদিকে তাকাতে গেলেই কিন্তু আপনার প্রেসক্রিপশন, সেকেন্ড প্রেসক্রিপশন ভুল হয়ে যাবে। এই ভুলটি কিন্তু কখনোই আমরা করব না। আমরা সঠিকভাবে আমাদেরকে মানে সেকেন্ড প্রেসক্রিপশন করতে সাহায্য করে কে না, আমাদের মূল জায়গায় হচ্ছে মুভমেন্ট অফ সিমটমস। সিমটমস এর মুভমেন্ট দেখেই, হ্যাঁ, সিমটমস এর মুভমেন্ট দেখেই আমাদের সবকিছু করতে হয়। কাজেই রোগীর যা সিমটম পাবো, সিমটমে কি পরিবর্তন হচ্ছে, সিমটম কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, সেগুলোই দেখবো। এরপরে আমরা আজকে প্রথমেই যেটা আলোচনা করব সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি মেডিসিন। কমপ্লিমেন্টারি মেডিসিন, কমপ্লিমেন্টারি মেডিসিনের বাংলা করলে দাঁড়ায় যে একটা ওষুধের পরিপূরক ওষুধ। একটা ওষুধের পরিপূরক ওষুধ, এই জায়গাগুলোই কিন্তু আমাদের মানে এটাই হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল জায়গা। এই প্র্যাকটিক্যাল জায়গাটাই কিন্তু আমাদের বোঝাটা ভীষণভাবে প্রয়োজন। আমরা অনেক সময় দেখতে পাই যে অ্যাকিউট অবস্থাতে রোগী এমন কিছু তাৎক্ষণিক লক্ষণ নিয়ে আসে, মানে সেই সময়টায় এমন কিছু লক্ষণ নিয়ে আসে যে তার জন্য এমন একটি ওষুধ দিতে হবে মনে হয় যে তার ওই রোগীর সামগ্রিক বিচারে তেমন গভীরতা নেই। সামগ্রিক বিচারে অর্থাৎ তার ফ্যামিলি হিস্ট্রি, তার পাস্ট হিস্ট্রি, অন্যান্য বিষয়ে তার গভীরতা নেই, কিন্তু সেই সময় যে অ্যাকিউট অবস্থাতে মানে কিছু লক্ষণ পাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু এমন কিছু ওষুধ মনে হয় যে রুগীটার, যে ওষুধের কিন্তু সেই ডেপথ নেই, সেই ডেপথ কিন্তু বা কাজ করবার মতো সেই গভীরতা নেই, গভীরভাবে কাজ করবে, কাজ করে রুগীটাকে সুস্থ করবে, সেই অবস্থাটা কিন্তু সেই ওষুধের নেই। কি আছে, কেবলমাত্র সাময়িক কালের জন্য, হ্যাঁ, মানে রোগীকে আরাম দেয় সাময়িক কালের জন্য, মানে সেই সময় যে এসছে আরাম দেয়, আরাম হয়ে গেছে, চলে গেছে, সেই সময়টায় রোগী ভালো হয়ে গেল, পুনরায় আবার কিছুদিন বাদে একই লক্ষণ নিয়ে রোগী আসে, ওই অ্যাকিউট অবস্থা নিয়েই আসে। হ্যাঁ, ঘটনাটি পর্যায়ক্রমে ঘটতে থাকে। হ্যাঁ, এবং বারবার ওষুধের এরকম বারবার সাময়িককালের জন্য রিলিফ হবে বটে, তবে একটা সময় আসে তখন আর ওই ওষুধও কিন্তু ওই রোগীর শরীরে কাজ করবে না। কাজ করবে না। এই এই অবস্থাটা সাধারণত আমরা বেশিরভাগ ক্ষেত্রেই দেখতে পাই শিশুদের ক্ষেত্রে। শিশু প্রথম দিকে অসুস্থ হতে শুরু করেছে, মানে শিশুকে আমাদের কাছে নিয়ে আসলো, দেখা গেল যে শিশু ঠান্ডা লাগছে ঘন ঘন, বা ঠান্ডা লেগেছে, শিশু ঠান্ডা লেগেছে, ঠান্ডা অবস্থায় এসছে, ঠান্ডার একটা ওষুধ আমরা দেখলাম, সে ব্রায়োনিয়া, বেলেডোনা, একোনা, যেমন কোন একটা ওষুধ দেখতে পাচ্ছি যে এই ওষুধটা দিলেই এরই সিমটম রয়েছে, রোগীটা সুস্থ হয়ে যাবে, এবং ওষুধটা দিলাম সাময়িককালের জন্য, রোগীটা হয়তো সুস্থ হয়ে গেল। কিছুদিন বাদে আবার সেই একই লক্ষণ নিয়ে
একইভাবে তার সেই রোগ লক্ষণগুলো আত্মপ্রকাশ করলো। যেমন ডক্টর কেন্ট, হ্যাঁ, ডক্টর জেমস টাইলার কেন্ট বেলেডোনা এবং ক্যালকেরিয়া কার্ভের উদাহরণ রেখেছেন তার সেকেন্ড প্রেসক্রিপশন মানে ব্যাখ্যা করবার জন্য। হ্যাঁ, তার সেকেন্ড প্রেসক্রিপশন ব্যাখ্যা করবার জন্য ক্যালকেরিয়া কার্ভ এবং বেলেডোনার উদাহরণ রেখেছে। একটি শিশু বারবার আক্রান্ত হচ্ছে, তার জ্বর থাকছে, হ্যাঁ, তার পার্সেটাল ক্যারোটিড, চোখগুলো লাল, মুখটা লাল, সবই তো বেলেডোনার লক্ষণ, তাই না? হ্যাঁ, কিন্তু বেলেডোনা দিলে কিন্তু রোগী সামগ্রিকভাবে মানে সুস্থ হবে না, অর্থাৎ না পার্মানেন্টলি সুস্থ হবে না। ওই মানে সাময়িককালের জন্য রোগীর লক্ষণগুলো চলে যাবে, আবার কিছুদিন বাদে ফিরে আসবে। অর্থাৎ কিনা বেলেডোনার কিন্তু রোগীকে সম্পূর্ণ সুস্থ করবার ক্ষমতা নেই। আমরা যেটা বলি হোমিওপ্যাথিক ওষুধ সমূলে রোগ মানে তুলে দেয়, রোগ সারিয়ে দেয়, এটা কিন্তু এই বেলেডোনার সেই ক্ষমতাটা নেই। তাহলে সেখানে কি করতে হবে? এই যে লক্ষণগুলো, এগুলো আর কোথায় পাই? আমরা ক্যালকেরিয়া কার্ভে আবার এই লক্ষণগুলো পেতে পারি। এখানে একটা কথা অবশ্যই বলবো যে সব সময় আমাদের মনে রাখতে হবে যে কখনোই একটা ওষুধ বা নির্দিষ্ট নিয়মে একটা ওষুধ দিলাম, সেই একটা ওষুধ রোগীকে সবসময় সারাতে পারে না। কখনো দেখা যায় ওই একটা ওষুধ রোগীকে সারিয়ে দিতে পারে, কিংবা অবস্থার পরিপ্রেক্ষিতে সেই ওষুধের কাজ শেষ হতে হতে আবার অন্যান্য ওষুধ দিয়ে কাজ করাতে করাতে, বা একই ওষুধ বিভিন্ন পোটেন্সি দিয়ে কাজ করাতে করাতে রোগীকে সুস্থ করে তোলা যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই যে বেলেডোনার জায়গাটা বা বেলেডোনার পেশেন্টটাকে কিন্তু মানে ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে একটা ডিপ অ্যাক্টিং মেডিসিন। হ্যাঁ, তারা সবাই জানে ক্যালকেরিয়া কার্ভ হচ্ছে অ্যান্টি মায়াজমেটিক ওষুধ, এবং মজার ব্যাপার হচ্ছে যে এখানে 3টে মায়াজমি কিন্তু কভার করে। ক্যালকেরিয়া কার্ভ সোরা, সিফিলিস এবং সাইকোসিস 3টে মায়াজমি কভার করে। এখানে আমাদের সেটা আলোচনার জায়গা নয় বলে আলোচনা করছি না। এই ডিপ সিটেড মেডিসিন বেলেডোনার পরিবর্তে দিলে ক্যালকেরিয়া কার্ভ কিন্তু সেই রোগীটাকে পার্মানেন্ট কিওর করতে পারবে। তাই এরকম শিশুরা যদি আসে, ধরুন একবার আধবার দিলেন ঠিক আছে, কিন্তু বারবার যদি এটাই দিতে থাকে তাহলে কিন্তু রোগীকে সুস্থ করা যাবে না। হ্যাঁ, শুধু বেলেডোনা নয়, শুধু ক্যালকেরিয়া কার্ভ নয়, এরকম অনেক ওষুধ আছে। হ্যাঁ, এরকম অনেক ওষুধ আছে। এখানে আমরা মানে একটা অ্যাকিউট অবস্থাতে একটা ওষুধ দিচ্ছি, কিন্তু তার পার্মানেন্ট কিওর করবার ক্ষমতা নেই। তাকে অ্যান্টি মায়াজমেটিক বা তাকে কনস্টিটিউশনাল ওষুধ দিতে হবে, সেই ওষুধটা রোগীকে সম্পূর্ণভাবে সুস্থ করবে। আর একটা কথা হচ্ছে আমাদের এই যে গাইড, আমাদের এই যে ওষুধ দেবার গাইড, সেটা কিন্তু টোটালিটি অফ সিম্পটম। তবে একটা ঘটনা ঘটে যে অনেক সময় কি হয়, ধরুন আমার কাছে রুগীটা প্রথম এসছে, তখন তো ঠান্ডা লেগেছে, রুগীটা আমার কাছে এসছে, আমি তাকে একটা ওষুধ দেব। হ্যাঁ, মানে এই যে অ্যাকিউট লক্ষণগুলো ওষুধ দেব, সেই সময় অনেক সময় কি হয় যে আমরা যদি এই অ্যাকিউট অবস্থাতে তাকে কোনো ডিপ অ্যাক্টিং মেডিসিন দিয়ে দিই, অনেক সময় অ্যাগ্রাভেশন হতে পারে। অনেক সময় অ্যাগ্রাভেশন হতে পারে, রোগীর কষ্টগুলো বেড়ে যেতে পারে। সেই জন্য আমরা কিন্তু যেখানে দেখছি যে বারবার একই ঘটনা ঘটছে, সেখানে ওই অ্যাকিউট অবস্থাতেও কিন্তু আমরা ক্রনিক মেডিসিন দিতে পারি।
তবে এই অ্যাকিউট অবস্থাতে আমরা প্রথমে তাকে একটা অ্যাকিউট ওষুধ দিলাম। অ্যাকিউট লক্ষণগুলো চলে যাবার পর অতি অবশ্যই বলতে হবে যে তাকে নিয়ে আসবার জন্য, এবং তখন তাকে পূর্ণ কেস রেকর্ডিং এর মাধ্যমে তাকে কিন্তু আমাদের তার কনস্টিটিউশনাল ওষুধ অবশ্যই তাকে দিতে হবে। এবং যতক্ষণ না এই কনস্টিটিউশনাল মেডিসিন পড়ছে ততক্ষণ কিন্তু তার রোগ যাবে না। এবং আমরা এরকম সিমটম দেখে দেখে ওষুধ সেই সিমটমস ডক্টরই থেকে যাব। আপনারা জানেন আমরা এর আগে প্যালিয়েশন, সাপ্রেশন, কিওর ইত্যাদি আলোচনা করছি। একটা জায়গায় আমরা জানি বা হ্যানিম্যানের মানে মায়াজম আবিষ্কার থেকে আমরা দেখতে পেয়েছি যে হ্যানিম্যান প্রথম জীবনে ওই সিমটমস দেখে দেখে ওষুধ দিতেন, সাময়িক কালের জন্য আরাম হয়ে যেত, কিন্তু আবার কিছুদিন বাদে সেই রুগী সেই লক্ষণ নিয়ে বা সেই রোগ নিয়ে রুগী আবার ফিরে আসতো। তারপরে তো হ্যানিম্যান মায়াজম আবিষ্কার করেছিলেন। সেই জন্য আমাদের কিন্তু সঠিকভাবে টোটালিটি অফ সিমটমস অনুযায়ী ওষুধ না দিতে পারলে, বারবার আক্রান্ত হলে ওই ওষুধ সারানো যাবে না। আমরা একটু বিষয়টা নিয়ে একটু আলোচনা, এরকম কেন্টের মেটেরিয়া থেকে আমরা একটু তুলে ধরি। কেন্টের যে মেটেরিয়া মেডিকাতে আপনারা যারা থুজা পড়েছেন, থুজা পড়তে গিয়ে কিন্তু শুরুতেই সেই এক পেশেন্ট, হাঁপানির পেশেন্টের কথা বলেছে, তাই না? কিন্তু শুরুতে হাঁপানির পেশেন্টের কথা বলেছেন। একটা হাঁপানির পেশেন্ট নিয়ে আপনার কাছে আসছে বারবার, কি লক্ষণ পাচ্ছেন? রুগীর হয়তো মিডনাইট অ্যাগ্রাভেশন হচ্ছে, রুগীর রোগের সময় প্রচন্ড অ্যাংজাইটি থাকছে, রুগীর ঘন ঘন জলের টান থাকছে, রুগী খুব অল্প অল্প করে বারবার জল খেতে চাইছে, রুগীর একটা মানসিক দিক থেকে খুব দুর্বল, রুগী খুব দুর্বল হয়ে পড়েছে, ফিজিক্যালি দুর্বল হয়ে পড়েছে, খুব রেস্টলেস হয়ে পড়েছে, বারবার একই ঘটনা ঘটছে। এগুলো সব আর্সেনিকাম অ্যালবামের লক্ষণ। আপনি যদি আর্সেনিকাম অ্যালবাম দেন তাহলে কিন্তু বারবার রুগীর প্যালিয়েশন হবে, অর্থাৎ বারবার রুগীর ওই সাময়িক লক্ষণগুলো চলে যাবে। তারপরে একটা সময় দেখা যাবে যে সেই আর্সেনিকাম অ্যালবামও হয়তো কাজ করছে না। তা কিন্তু এগুলো তো তাৎক্ষণিক লক্ষণ, কেবলমাত্র রোগীটা যখন রোগে আক্রান্ত হয়েছে বা তার ঠান্ডাটা লেগেছে সেই সময়ে তার এই লক্ষণগুলো পেয়েছে, চলে যাবে। কিন্তু এটা হোমিওপ্যাথি প্রেসক্রিপশন হলো না, প্যালিয়েশন হলো। তাহলে হোমিওপ্যাথি প্রেসক্রিপশনে আমি টোটালিটি সিমটম নিন, রোগীর সমস্ত লক্ষণগুলো দেখুন, দেখলে হয়তো দেখতে পাবেন যে রুগী একজন অ্যান্টিসাইকোটিক পেশেন্ট, তাহলে একজন অ্যান্টিসাইকোটিক পেশেন্টের আমরা অ্যাকচুয়ালি যে কোনো ক্রনিক ডিজিজকে তাড়াতে হলে তাকে কিন্তু তার ভিতর রুগীর ভেতরে একটা মায়াজমেটিক স্টিগমা থেকে যায়, রুগীর ভেতরে মায়াজমেটিক স্টিগমা থাকে বলেই কিন্তু রুগী বারবার আক্রান্ত হয়। তাই আমাদেরকে কি করতে হবে? তাকে সেই মায়াজমেটিক স্টিগমাটা কাটাতে হবে। তাহলে আর্সেনিকাম অ্যালবাম সোরোসিপিলিটিক, টিউবারকুলার ডায়াথেসিসের মধ্যে আমরা এই ওষুধটাকে পাই, সোরোসিপিলিটিক। কিন্তু দেখা গেল রুগী একজন সাইকোটিক পেশেন্ট, তাহলে কিন্তু তাকে এই অ্যান্টিসাইকোটিক ওষুধ তাকে যেমন অ্যান্টিসাইকোটিক ওষুধ থুজা হতে পারে, নেট্রামসাল্প হতে পারে, মেডোরিনাম হতে পারে, এমনকি ক্যামোমিলার মতো ওষুধ হতে পারে। টোটালিটি অনুযায়ী যে ওষুধ আসবে তাকে সেই অ্যান্টিমায়াজমেটিক ওষুধ দিলেই সুস্থ হবে। তাহলে যে আর্সেনিক বারবার প্যালিয়েশন করছে, কিন্তু যেহেতু থুজার পেশেন্ট বা মেডোরিনার পেশেন্ট বা অন্য কোনো ডিপ অ্যাক্টিং ওষুধের পেশেন্ট, সেই ওষুধ দিতে হবে। তাহলে সেটা কি হলো? সেটা কিন্তু হলো
আমাদের কমপ্লিমেন্টারি মেডিসিন। হ্যাঁ, কমপ্লিমেন্টারি মেডিসিন অর্থাৎ অ্যাকিউট অবস্থাতে যে লক্ষণগুলো নিয়ে রোগী আসছে তার পরিপূরক, হ্যাঁ তার পরিপূরক, তাকে সম্পূর্ণভাবে তাড়াবার জন্য আমাদেরকে যে ওষুধটি দিতে হবে সেটি হচ্ছে তার কমপ্লিমেন্টারি ওষুধ। তাহলে কমপ্লিমেন্টারি ওষুধ দিলে কিন্তু তাকে কিন্তু আমরা সম্পূর্ণ সুস্থ করতে পারি। আর যে একটা উদাহরণ দিলে ব্যাপারটা আমাদের আরো ভালো লাগবে হয়তো, যেমন পালসেটিলা। হ্যাঁ, পালসেটিলা পালসেটিলা একটা সোরোসাইকোটিক মেডিসিন। পালসেটিলা হচ্ছে একটা সোরোসাইকোটিক মেডিসিন। এখন পালসেটিলা দেবার পরে কি হলো, যে পালসেটিলা পেশেন্টের একটা মূল কথা আছে আমরা সবাই জানি। হ্যাঁ, কতগুলো সিমটম তো পালসেটিলার একদম কমন থাকবেই, যেমন যে মাইল্ড জেন্টল লিডিং ডিসপোজিশন, নম্র ভদ্র মার্জিত রুচি সম্পন্ন পেশেন্ট হচ্ছে পালসেটিলা, তাই না? আচ্ছা, এইরকম একটা পেশেন্টের হচ্ছে পালসেটিলা। তার তার ভেতরে আর একটা বড় ব্যাপার হচ্ছে যে চেঞ্জেবিলিটি, তাই না? চেঞ্জেবিলিটি, হ্যাঁ, তার সবকিছুর ভেতরে চেঞ্জ। এই মানে যে কোনো একটা কষ্ট সকালবেলায় একরকম দেখছে, পরে আবার যখন আসছে সেটা অন্য রকম ভাবে আত্মপ্রকাশ করছে। সে হয়তো এই খুব নম্রভদ্র করে, কিন্তু আবার সে কিন্তু কখনো কখনো রেগে যেতেও পারে। হ্যাঁ, বা তার অন্যান্য বিষয়গুলো কিন্তু এরকম একটা তার ভেতরে চেঞ্জেবিলিটি রয়েছে। সে কখনো শীত কাতুরে, কখনো ভীষণ গরম কাতুরে, এইরকম লক্ষণগুলো তার ভেতরে রয়েছে। আর একটা কি, পালসেটিলাতে আমরা দেখতে পাই থার্স্টলেস পেশেন্ট। হ্যাঁ, থার্স্টলেস পেশেন্ট জেনারেলি, হ্যাঁ, আর তার সমস্ত ডিসচার্জ গুলো হচ্ছে গ্রিনিশ ইয়েলো। হ্যাঁ, গ্রিনিশ ইয়েলো ডিসচার্জ, এটা হচ্ছে পালসেটিলার ওষুধ। কিন্তু আমরা পালসেটিলা হয়তো রুগীকে দিলাম, ওষুধ দেবার পরে একটা জায়গায় যাবার পরে দেখা গেল যে পালসেটিলার কাজ করছে না। হ্যাঁ, পালসেটিলার কাজ করছে না। যেমন এই পালসেটিলার মতোই এরকম মাইল্ড জেন্টেল আরেকটি পেশেন্ট আছে, কে না, সাইলিশিয়া। হ্যাঁ, যেমন সাইলিশিয়া মাইল্ড জেন্টেল। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে যে পালসেটিলা আমাদের জেনারেলি গরম পেশেন্ট, হট অ্যাগ্রাভেশন, তার সব সে ঠান্ডা থাকতে ভালোবাসে, যদিও চেঞ্জেবিলিটি রয়েছে, মূলত ঠান্ডা থাকতে ভালোবাসে, ঠান্ডা খেতে ভালোবাসে। কিন্তু সাইলিশিয়া কিন্তু ভীষণ চিলি পেশেন্ট। হ্যাঁ, সাইলিশিয়া কিন্তু খুব চিলি পেশেন্ট। চিলি পেশেন্ট হলেও আমরা দেখেছি যে মানে সাইলিশিয়ার পেশেন্ট ওই পালসেটিলার মতো ঠান্ডা খাবার, আইসক্রিম ইত্যাদি খেতে পছন্দ। তাহলে পালসেটিলা একটা জায়গা পর্যন্ত আসার পরে দেখা গেল কাজ করছে না, পেশেন্টটা মাইল্ড জেন্টেল রয়েছে এবং তার যত অন্যান্য সিমটম, যেমন সাইলেশিয়ার কতগুলো সিমটম রয়েছে, পার্সপিরেশন, হ্যাঁ শীতকালেও তার ঘাম হয়, হ্যাঁ শীত দেখা যাচ্ছে যে শীতকালেও তার ঘাম হয়, বা তার মায়াজমেটিক অ্যাসপেক্ট কিন্তু সোরোসিফিলিটি, সেই সময় কিন্তু আমাদের এই সাইলিশিয়াটা কিন্তু পালসেটিলার কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করবে। পালসেটিলা যে পর্যন্ত করেছে, বাকি কাজটা কিন্তু আপনাদেরকে সাইলিশিয়া করে দেবে। কিন্তু কখনোই ওই আমরা মানে রুগীকে সম্পূর্ণভাবে বিচার না করে, তার টোটালিটি অফ সিমটমস না দেখে আমরা কিন্তু কখনোই কমপ্লিমেন্টারি ওষুধ দেব না। তার অ্যাকিউট অবস্থাতে কিছু সিমটম দিচ্ছে, কিছু অ্যাকিউট ওষুধ দিলে কাটিয়ে দিচ্ছে, হ্যাঁ সেটা ডিপ মায়াজমেটিক ওষুধ নয় হয়তো, এবং পরবর্তীকালে তাকে অতি অবশ্যই এই ওষুধের কমপ্লিমেন্টারি দিয়ে রোগীকে মানে সুস্থতা আনতে হবে, রোগীকে সুস্থ করে দিতে হবে। তাই বন্ধু, যখনই দেখবেন যে হ্যাঁ ঠিক আছে, অনেক সময় হতে পারে প্রচন্ড কষ্ট নিয়ে আমার কাছে এসছে, প্রচন্ড কষ্ট, এখন তো রুগীকে মানে যদি আরাম না দেই, রুগীকে যদি কিছুটা সুস্থ না করতে পারে, তাহলে তো কিছু কষ্ট পাবে বা রুগীর ক্ষতি হয়ে যেতে পারে, তাই না? সেই সময় দিন, কিন্তু পরবর্তীকালে কিন্তু তার ওই
টোটালিটি অনুযায়ী তাকে একটি তার কনস্টিটিউশনাল ড্রাগ দেবে। এই কনস্টিটিউশনাল ড্রাগটাই হচ্ছে ওই অ্যাকিউট অবস্থার ওষুধে বা অ্যাকিউটে যে আরাম দিচ্ছে তার কমপ্লিমেন্টারি ওষুধ। হ্যাঁ, এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি ওষুধ। কমপ্লিমেন্টারি ওষুধের পরে এরকম কিন্তু অনেক হতে পারে, অনেক হতে পারে। এটা কিন্তু শুধু এই যে আমি যে ওষুধ তা না, এরকম অসংখ্য ওষুধ আছে। নেক্সট আমাদের কমপ্লিমেন্টারির পরে আমাদের আর একটা সেকেন্ড প্রেসক্রিপশন হয়, সেটা হচ্ছে কগনেট মেডিসিন। হ্যাঁ, কগনেট মেডিসিন দেখবেন ওই রেপার্টেড গুলোতে কিন্তু এই যে ওখানে এনিমিক্যাল আছে, ওখানে অ্যান্টিডোট আছে, এনিমিক্যাল আছে, কমপ্লিমেন্টারি আছে। কগনেট বলে তেমন কথা কিছু নেই, এটা অনেকটা কমপ্লিমেন্টারির মতো, তবে পার্থক্য কিছু তো অবশ্যই আছে। তাহলে এই যে কগনেট মেডিসিন এটা কেমন? হ্যাঁ, যদিও বাংলা করলে দাঁড়ায় সমপ্রকৃতির ওষুধ। হ্যাঁ, কগনেটটা হচ্ছে সমপ্রকৃতির ওষুধ। তাহলে কগনেট ওষুধগুলো কেমন? আসলে এই ওষুধগুলো একটির সঙ্গে অন্য অন্য আরেকটি ওষুধ ভীষণ অন্তরঙ্গ ভাবে জড়িত, অন্তরঙ্গ ভাবে অবস্থান করে। হ্যাঁ, মানে আমরা অ্যাকিউট ডিজিজের সময় একটা কথা বলেছিলাম যে এই সরি কমপ্লিমেন্টারির সময় আমরা একটা কথা বলেছিলাম যে মানে অ্যাকিউট লক্ষণ নিয়ে আসছে, অ্যাকিউট মানে ওষুধ দেওয়া হলো, সাময়িক আরাম হলো, পরে কিন্তু তাকে আমাদের কি করতে হয়, পরে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে তাকে কনস্টিটিউশনাল ড্রাগ দিতে হয়। আর আমাদের এই কগনেট ওষুধটা একটু উল্টো টাইপের হয়ে যায়, উল্টো টাইপের হয়ে যায়। সেটা কিরকম? মানে ধরুন এমন তো হয় শুধু অ্যাকিউট অবস্থার ট্রিটমেন্ট করে তারপরে ক্রনিক ওষুধ দিতে হয় তা তো নয়। আমরা তো বহু পেশেন্ট পাই যে তার একটা ক্রনিক ট্রিটমেন্ট চলছে, একটা ক্রনিক ওষুধ দিয়ে তার একটা ট্রিটমেন্ট চলছে, হঠাৎ দেখা গেল তার মানে এই ক্রনিক ট্রিটমেন্টের সময় তার একটা অ্যাকিউট আক্রমণ ঘটেছে, তার একটা অ্যাকিউট আক্রমণ ঘটেছে, তার একটা অ্যাকিউট কষ্ট হচ্ছে। কষ্টটা যদি খুব বেশি পরিমাণে হয়, হ্যাঁ, তখন আমাদের কি করতে হবে? আমরা রোগীকে যে কনস্টিটিউশনাল ওষুধ দিয়েছিলাম, হ্যাঁ, সেই ওষুধ না দিয়ে সেই সময়টা অর্থাৎ ওই অ্যাকিউট অবস্থাতে যে মানে তাৎক্ষণিক যে লক্ষণগুলো নিয়ে রুগী আমাদের কাছে এসেছে, তাৎক্ষণিক লক্ষণের যে পজেশন রয়েছে, হ্যাঁ, মানে এই অ্যাকিউট রোগের কারণটা এবং তার লক্ষণ অনুযায়ী তাকে কিন্তু একটা ওষুধ দিতে হতে পারে। তাহলে ওটা ছিল অ্যাকিউট থেকে আমরা ক্রনিকে যাচ্ছি, এখানে ক্রনিক ট্রিটমেন্ট করতে করতে কগনেটের ক্ষেত্রে আমরা একটা অ্যাকিউট ওষুধ দিতে বাধ্য হচ্ছি তাৎক্ষণিক লক্ষণের উপরে নির্ভর করে। হ্যাঁ, মানে এবং মজার ব্যাপার হচ্ছে যে তাহলে এরকম অ্যাকিউট অবস্থাতে যদি আমরা তাকে কোনো একটা ওষুধ দেই, অনেক সময় এমনও দেখা গেছে যে অ্যাকিউট অবস্থা কোনো মারাত্মক নয়, দু একদিন অপেক্ষা করলে হয়তো চলেও যেতে পারে, কিন্তু রোগীর অবস্থা যদি মারাত্মক হয়, যদি না যায়, অতি অবশ্যই আপনাকে কগনেট ওষুধ দিতে হবে। রোগীকে কষ্ট দেওয়ার কোনো অধিকার আমার নেই। হ্যাঁ, অনেকে বলেন, আমি শুনেছি যে না না কিছু দরকার নেই, অপেক্ষা করো চলে যাবে আস্তে আস্তে। সেখানে রোগীকে আর অ্যাকিউট ডিজিজের তো নেচারই তাই। আমরা সবাই জানি যে অ্যাকিউট ডিজিজটা কি, রোগ আসবে, নির্দিষ্ট সময় পর্যন্ত থাকবে, হ্যাঁ, আর নির্দিষ্ট সময় পরে হয় রুগী যাবে নয় রুগী থাকবে, হয় রুগী বেঁচে থাকবে কিংবা রুগী মরে যাবে। কিন্তু তার সেই কষ্টকে লাঘব করবার জন্য, কষ্টের হাত থেকে রুগীকে বাঁচাবার জন্যই তো আমরা অ্যাকিউট ডিজিজে ওষুধ দিয়ে থাকি। তা সেরকম এখানে যদি মনে হয় যে রুগী খুব মারাত্মক কষ্ট পাচ্ছে, হ্যাঁ, রুগীকে এই কষ্টের হাত থেকে মানে রিলিফ দেওয়া দরকার, বা রুগীর মারাত্মক অবস্থায় এসে রুগীকে বাঁচানো দরকার,
তখন কিন্তু আমাকে অতি অবশ্যই কগনেট ওষুধ দিতে হবে। কগনেট ওষুধ তখন আমাকে দিতে হবে। মানে এরকম আমরা বহু রোগীর ক্ষেত্রে দেখতে পাই। হ্যাঁ, মানে এইরকম বহু রোগীর ক্রনিক এবং অ্যাকিউট সহ অবস্থান দেখতে পাই। হ্যাঁ, ক্রনিক চলছে, অ্যাকিউট অবস্থা আসছে, এবং এরকম বহু ওষুধ আছে অ্যাকিউট অবস্থায়, তার সেই ওষুধ দিয়ে তাকে সামলে দিতে হয়। তা নাহলে কিন্তু রোগীর মানে ক্ষতি হতে পারে। যেমন ডক্টর কেন্টের কথাই বলি, আমার কথা না বলে আগে। ডক্টর কেন্ট যেমন বিলিয়াস ফিভার সেকেন্ড প্রেসক্রিপশন আলোচনা করতে গিয়ে তিনি বিলিয়াস ফিভারের একটা ক্রনিক ট্রিটমেন্ট চলছে কি দিয়ে না, সিপিয়া দিয়ে। হ্যাঁ, সিপিয়া দিয়ে তার একটা ক্রনিক ট্রিটমেন্ট চলছে, তার মধ্যে হঠাৎ তার অ্যাকিউট বিলিয়াস ফিভারে সে আক্রান্ত হলো। বিলিয়াস ফিভার আক্রান্ত হলো, দেখা গেল সেখানে সব নাক্সের লক্ষণ রয়েছে, তাহলে সেখানে তাকে নাক্স দিতে হবে। নাক্স দেবার পরে সে সুস্থ হয়ে যাবে। নাক্স দেবার পরে সে সুস্থ হয়ে যাবার পরে তার কিন্তু সেই সিপিআই শরীরে কাজ করতে থাকবে। সিপিআই কিন্তু তখন কাজ করতে হবে। এই জায়গা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেন। হ্যাঁ, অনেকেই প্রশ্ন করেন, অনেক ছাত্ররাই প্রশ্ন করেন যে স্যার কি করবো এরকম জায়গাতে, যে একটা অ্যাকিউট ওষুধ হঠাৎ এরকম ট্রিটমেন্ট হতে হতে এরকম হঠাৎ একটা অ্যাকিউট অবস্থায় এসছে, তখন আমরা কি করবো? তখন কিন্তু এই জায়গাটাকে আপনি কগনেটের কথা আপনারা মনে করবেন, এবং কগনেটে কি হয় না, কগনেট তার কাজ শেষ করবার পরে কিন্তু তার ক্রনিক সেই ওষুধ যেটা কনস্টিটিউশনাল দেবে সেটা কাজ করবে। এই যে বিলিয়াস ফিভারের কথা কেন্ট যেটা বলেছেন, আসলে বিলিয়াস ফিভারে কি হয়, রোগীর জ্বর থাকে, রোগীর পিত্ত বমি হয়, বিলিয়াস বাই থেকে এসছে বিলিয়াস কথাটা, রোগীর বাই ভমিটিং হয়, রোগীর জ্বর থাকে, হাত পা গুলো তার হয়তো হলুদ হলুদ দেখায়। হ্যাঁ, তার হলুদ হলুদ দেখায়, জন্ডিস থাকতে পারে। এটা মজার ব্যাপার হচ্ছে যে ওই আপনার এই বিলিয়াস ফিভার শব্দটা কিন্তু এখন তেমন ব্যবহার হতে আমরা দেখতে পাই না, মানে এই একবিংশ শতাব্দী। কিন্তু অষ্টাদশ শতাব্দী এবং ঊনবিংশ শতাব্দীতে বা হ্যানিম্যানের সময়ও এই বিলিয়াস ফিভার টার্মটা কিন্তু বেশ প্রচলিত ছিল। এখন কিন্তু আমরা সেভাবে বিলিয়াস ফিভারের টার্মটা দেখতে পাই না। যাই হোক, হ্যাঁ, তাহলে এই যে বিলিয়াস ফিভারের এই যে বাইল, এই যে ইউলোইশ ডিসকালারেশন, হ্যাঁ, এই যে ইউলোইশ ডিসকালারেশন, নশিয়া, বমি বমি ভাব, বমি বমি ইত্যাদি হচ্ছে, এইগুলো কিন্তু বিলিয়াস ফিভারের কি, এগুলো বিলিয়াস ফিভারের ক্লিনিক্যাল সিমটম। এগুলো হচ্ছে বিলিয়াস ফিভারের ক্লিনিক্যাল সিমটম। অর্থাৎ এই যে বিলিয়াস ফিভারে হঠাৎ অ্যাকিউট অবস্থাতে এসছে সিপিআর পেশেন্টে, তার বিলিয়াস ফিভার হচ্ছে, তার ক্লিনিক্যাল সিমটম গুলো এইরকম থাকছে। কিন্তু বন্ধু, এইসব সিমটম গুলো থাকে বটে, কিন্তু আমরা তো ক্লিনিক্যাল সিমটমের উপরে বেস করে ওষুধ দেই না। আমরা কিসের উপরে বেস করে ওষুধ দেই? আমরা আনকমন পিকুলিয়ার বা অ্যাকিউট অবস্থাতে আমরা কজেশন এবং মডালিটিসকে কিন্তু কখনোই ছাড়তে পারি না। কজেশন এবং মডালিটিসকে কিন্তু কখনোই ছাড়তে পারি না। আমি এরকম একটা পেশেন্টের কথা বলি, যে পেশেন্ট এসছে এরকম, তার পিত্ত বমি হচ্ছে, তার হাত পা গুলো হলুদ, হ্যাঁ, তার হাত পা গুলো হলুদ, তার বমি হচ্ছে, তার খিদে নেই, কিন্তু মলের রংটা সাদা। মলের রং সাদা কখন হয়, কোন জন্ডিসে হয়? অবস্ট্রাকটিভ জন্ডিসে। অবস্ট্রাকটিভ জন্ডিস যদি থাকে, অর্থাৎ পাইল যদি মানে ওই লিভার থেকে গল ব্লাডার হয়ে যদি ডুওডিনামে না আসতে পারে, হ্যাঁ, তাহলে তো মলের রং সাদা থাকে, এবং এটা দেখে বোঝা যায় যে পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস আছে। আমি কি করলাম, আমি রুগীকে একটা ইউএসজি করতে পাঠালাম। হ্যাঁ, ইউএসজি করতে পাঠিয়ে দেখা গেল যে তার হেড অফ দ্য প্যানক্রিয়াসে এক বেশ বড় ধরনের টিউমার হয়ে বসে আছে। হ্যাঁ, হেড অফ দ্য প্যানক্রিয়াসে টিউমার হয়ে বসে আছে। ওরা তখন
আহ ওরা ডাক্তারের সাথে যোগাযোগ করে এবং দেখা গেল যে কিছুটা ক্যান্সার হয়ে বসে আছে। যাই হোক, তারা সেই মতো তাদের ট্রিটমেন্টটা করছে। হ্যাঁ, কিন্তু তাহলে যে আমি যে কথাটা বলছিলাম, এইভাবে কিন্তু প্রয়োজনে কিন্তু সঠিক ডায়াগনোসিসের জন্য আমাদের কিন্তু রোগীকে পরীক্ষা নিরীক্ষা করা দরকার হতে পারে। অনেক হোমিওপ্যাথিক ডাক্তার, অনেক রোগীর ধারণা আছে যে হোমিওপ্যাথিক ডাক্তারকে পরীক্ষা নিরীক্ষার দরকার নেই। না, হোমিওপ্যাথিক ডাক্তারদের পরীক্ষা নিরীক্ষার দরকার আছে, সঠিক রোগ জানা দরকার। হ্যাঁ, কারণ রোগটা কিউরেবল কিনা, তার প্যাথোলজিক্যাল কন্ডিশন কেমন আছে, কেমন ডোজ দেব, কি ওষুধ দেব, কি পোটেন্সি দেব, এগুলো জানবার জন্য অবশ্যই আমাদের ক্লিনিক্যাল অবস্থাটা, রোগীর অবস্থাটা আমাদের জানা দরকার, এবং জানতে পারলে কিন্তু আমাদের ভালো হয় চিকিৎসার ক্ষেত্রে। যাই হোক, তাহলে এখন এই যে, তাহলে দেখা গেল যে বিলিয়াস ফিভারের যে মডালিটিস গুলো পেলাম আমরা, মডালিটিস গুলো সব নাজকবিতা। হ্যাঁ, হয়তো রুগীটা একটু বেশ রাগী, খিটখিট করছে। হ্যাঁ, রাগী, সিভিয়ারটাও রাগ থাকে, খিটখিট থাকে, কিন্তু সিভিয়ার কাউকে ভালো লাগে না। হ্যাঁ, মানে অ্যাভারশন টু কোম্পানি চায় না। হ্যাঁ, নার্স লোকজন চায়, সব খিটখিট করে, মেজাজটা খুব রুক্ষ। তার এই যে বমিটা কখন সকালবেলা হচ্ছে, মর্নিং অ্যাগ্রাভেশন হচ্ছে। হ্যাঁ, মর্নিং অ্যাগ্রাভেশন হচ্ছে, তা সে প্রচন্ড চিলি, প্রচন্ড শীত করছে তার। হ্যাঁ, ভীষণ ভাবে শীত করছে এই বিলিয়াস ফিভার হওয়ার পর থেকে। তাহলে এইসবগুলো তো নার্সের সিমটম। তাহলে এই যে, মানে তাই কেন্ট আর কি উদাহরণ দিয়েছেন যে ওই সিপিআর ট্রিটমেন্ট চলছে, তার বিলিয়াস ফিভার হয়েছে, যার বিলিয়াস ফিভারের ক্লিনিক্যাল লক্ষণ তো সিপিআর ক্ষেত্রেও আমরা পাই, কিন্তু ওষুধ সিলেকশন করতে গেলে ওই অবস্থায় আমরা দেখতে পাই যে তার ওষুধটি হচ্ছে নাক্স ভূমিকা। আমরা নাক্স ভূমিকা দেব। নাক্স ভূমিকা দেবার পরে কি হবে, রোগী একটু সমস্যা চলে যাবে, রোগী সুস্থ হয়ে যাবে, এবং রোগী সুস্থ হয়ে যাবার পর, হ্যাঁ, মানে আবার কিন্তু সিপিআর কাজ করবে, আবার কিন্তু সিপিআর কাজ করবে। এখন একটা অন্য কথা বলি, যে একটা ক্রনিক ট্রিটমেন্ট চলছে। হ্যাঁ, মানে কয়েকদিন আগে আমাদের এক পরিচিত ডাক্তার আমাকে ফোন করে বলছেন যে স্যার, আমি একটা পেশেন্ট দেখছিলাম, পেশেন্টের কনস্টিটিউশনাল ওষুধ সালফার দেওয়া আছে, কিন্তু ওই কয়েকদিন বাদে কি দেখা গেল, কয়েকদিন বাদে দেখা গেল সে প্রচন্ড আঘাত পেয়েছে। হ্যাঁ, সে প্রচন্ড আঘাত পেয়েছে। তাহলে যে আঘাতে, হ্যাঁ, তা আঘাত পেয়েছে, এখন কি করা উচিত? সে যখন আঘাত পেয়ে, হ্যাঁ, তার যখন আঘাতে প্রচন্ড কষ্ট হচ্ছে, এই আঘাতজনিত যে কষ্টগুলো, আঘাতজনিত যে জায়গাটা, সেটা তো ডায়নামিক নয়। আমরা তো তাকে ডায়নামিক ওষুধ দিয়ে রেখেছি, তাহলে এখানে তার মেকানিক্যাল ইনজুরি একটা হয়েছে। এই সময় কিন্তু অতি অবশ্যই আমাকে রুগীকে অপেক্ষা করলে হয়তো আস্তে আস্তে যেতেও পারে, নাও যেতে পারে। যদি না যায়, সেই জন্য সেই সময় আমাদের ওই আঘাতের জন্য যে আমরা লক্ষণগুলো পাবো, আমাদের তো লক্ষণ ছাড়া কিছু করার নেই। সে আঘাত পেয়েছে, আঘাত পাওয়ার জন্য তার আর্নিকা লাগতে পারে, মাসকুলার ইনজুরি, ব্লুইশ ডিসকালারেশন অর্থাৎ এক্টাইমোসিস ফর্ম করেছে, প্রচন্ড ব্যথা, ফিয়ার অফ টাচ, অবশ্যই আর্নিকা দিতে হবে। কিংবা ধরুন লিডাম দিতে হতে পারে, কোনো কিছু দিয়ে কেটেছে, বা কোনো কিছু বিদ্ধ হয়েছে, বা কোনো ইনসেক্টের, মানে ইনসেক্ট বাইট হয়েছে, বাইট মানে ইনসেক্টস এর আর কি ওদের হুলবি দিয়ে দিয়েছে, সেখানে যদি আমরা সিমটম পাই তার, হ্যাঁ, ওই ঠান্ডায় আরাম ইত্যাদি ইত্যাদি গুলো, আমরা অবশ্যই লিডাম দেবো, বা এইভাবে হাইপেরিকাম দিতে হতে পারে, কোনায়াম দিতে হতে পারে। তাহলে আমাদের যখন একটা কনস্টিটিউশনাল ওষুধ করছে, সেই সময় যদি আমাদের এরকম কোনো আঘাত লাগে, সেই আঘাতের জন্য আমরা কিন্তু তাকে একটা কি করব, তাৎক্ষণিক অবস্থার জন্য আঘাতজনিত সমস্যাগুলোকে মিটিয়ে দেবার জন্য তাকে একটা আমরা কগনেট ওষুধ দেব। হ্যাঁ,
তাকে একটা কগনেট ওষুধ দেবো। তাহলে সালফারের পর আর্নিক অ্যাসিড, সেই জুনিয়র ডাক্তার নিজেই জানে, সে বলেছে যে স্যার এখানে তো আর্নিকাই আসছে না, আর্নিকাই দিয়েছে, আর্নিকা দিয়েছে, যাই হোক। হ্যাঁ, তাহলে এইভাবে কিন্তু আমাদের মানে ওষুধগুলোর কথা ভাবতে হবে। রোগীর অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের কাছে হচ্ছে রোগীর স্বার্থ। ল অফ সিমিলিয়া সবসময় মানবো, কখনোই ল অফ সিমিলিয়াকে পারভার্ট করব না। ল অফ সিমিলিয়াকে পারভার্ট না করে আমাকে রোগীর ভালো চাইতে হবে, কখনোই চাইবো না যে রোগীর যাতে ক্ষতি হয়। হ্যাঁ, ঠিক ঠিক জায়গাতে উপযুক্ত সেকেন্ড প্রেসক্রিপশনটি করে আমরা রোগীকে আস্তে আস্তে আরোগ্যের দিকে নিয়ে যাব। কথাটা কিন্তু আমাদের সবসময় মনে রাখতে হবে। তাহলে আশা রাখছি আপনারা কগনেট ওষুধ ব্যাপারটা বুঝলেন, যে মানে ক্রনিক ট্রিটমেন্ট করতে করতে হঠাৎ কোনো অ্যাকিউট সমস্যা তৈরি হলো, তখন আমাদের ওই অ্যাকিউট অবস্থাটাকে সুস্থ করবার জন্য তাকে যে আমরা একটা অ্যাকিউট ওষুধ বা একটা কগনেট ওষুধ দিতে পারি। এন্ট আমাদের সিপিআর সঙ্গে নাক্সের তুলনা করে আমরা যে কোনো ওষুধ বা যে কোনো জায়গায় হতে পারে, ওটা কেবলমাত্র একটা উদাহরণ না। তাহলে আমরা কমপ্লিমেন্টারি বুঝলাম, আমরা কগনেট বুঝলাম। এইবার আমাদেরকে ওই মেডিসিন চেঞ্জের ক্ষেত্রে আমাদের মেডিসিন চেঞ্জের ক্ষেত্রে অনেক সময় অন্য ওষুধ দিতে হয়। হ্যাঁ, মানে যে ওষুধের সঙ্গে আমরা যে ওষুধ আগে দিয়েছিলাম তার কোনো সম্পর্কই নেই, ওষুধের সাথে কোনো সম্পর্কই নেই, সম্পর্কটা এখানে রুগীর সঙ্গে। হ্যাঁ, অনেক সময় রুগী খেতে খেতে এমন একটা অবস্থায় এলো যে তাকে যে লক্ষণের উপর নির্ভর করে ওষুধ দেওয়া হয়েছিল লক্ষণগুলো চলে গেছে, সেই লক্ষণগুলো চলে গেছে, কিন্তু হ্যাঁ, লক্ষণগুলো সেভাবে না থাকলেও রোগী কি বলছে, তার শারীরিক এবং মানসিক মানে তেমন সুস্থতা সে বোধ করছে না। লক্ষণ চলে গেছে, অত রোগী সুস্থ হয়নি। হ্যাঁ, সুস্থ হয়নি, বা আমরা কিছু কিছু লক্ষণ পাচ্ছি যেটা আমরা এতদিন আমরা যে ওষুধ দিয়েছি সে ওষুধের সাথে তার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, সেই রকম লক্ষণ এসছে, বা রোগী সুস্থ হতে পারেনি, রোগী কষ্ট রয়েই গেছে, লক্ষণ নেই। হ্যাঁ, আমরা অপেক্ষা করি নিয়ম অনুযায়ী, অপেক্ষা করলাম, অপেক্ষা করে রীতি অনুযায়ী একটা উচ্চ শক্তির ওষুধও দিলাম, তারপরেও অপেক্ষা করে দেখলাম যে রোগীর কোনো পরিবর্তন হচ্ছে না, তখন অবশ্যই আমাকে অন্য ওষুধ নির্বাচন করতে হবে, তখন আমাকে অন্য ওষুধ দিতে ব্যবস্থা করতে দিতে হবে। লক্ষণগুলো নেই, রোগী কিন্তু সুস্থতাও বোধ করছে না, তখন কি করতে হবে, আমাকে অপেক্ষা করলাম। আর আমাদের নিয়ম হচ্ছে যে যে ওষুধ কাজ করেছে সবসময় আগে তার একটা হায়ার ফ্রিকোয়েন্সি দিয়ে, যে পর্যন্ত ধরুন 1M চলছিল, 1M চলতে চলতে একটা জায়গায় স্ট্যাগন্যান্ট স্টিল হয়ে গেছে, আর কোনো পরিবর্তন আসছে না, কিছুদিন অপেক্ষা করলাম তাও পরিবর্তন আসছে না, আরো হায়ার পোটেন্সি 10M দিলাম, নিয়ম যেটা, কেন্টের বক্তব্য তাই। আর 10M দেওয়ার পরে কোনো পরিবর্তন যখন দেখলাম আর আসছে না, তখন অবশ্যই আমাকে অন্য ওষুধ ভাবতে হবে, তার সঙ্গে আগে প্রদত্ত ওষুধের কোনো সম্পর্ক নেই। আবার অনেক সময় কি দেখতে পাই, রোগীর এমন কিছু কষ্ট এসছে বা এমন কিছু লক্ষণ এলো যার সঙ্গে প্রথম ব্যবস্থাপত্র যে করেছিলাম সেই ওষুধের কোনো সম্পর্ক নেই। লক্ষণগুলো রোগীর সঙ্গে সম্পর্ক আছে, রোগের মানে ওষুধের সঙ্গে কোনো সম্পর্ক নেই।
আমরা প্রথম ব্যবস্থা করতে মানে যদি ভুল ওষুধ দিয়ে থাকি, তার জন্য হয়তো সেই ওষুধের লক্ষণ আত্মপ্রকাশ করে। সেই ওষুধ ড্রাগ প্রুভিং হতে, ওভারডোজ দিয়ে দিচ্ছে, ড্রাগ প্রুভিং হতে শুরু করেছে, কষ্ট হচ্ছে, কিংবা ধরুন মানে রোগের লক্ষণ বা রোগের কষ্টগুলো মানে রং ডিরেকশনে যাচ্ছে। হ্যাঁ, আগের দিন আমরা বলেছিলাম, আলোচনা করেছিলাম যে দেখা গেল তার হয়তো আমরা পায়ের ট্রিটমেন্ট করছি বা চামড়া ট্রিটমেন্ট করছি বা কোনের হাড়ের ট্রিটমেন্ট করছি, ওষুধ খাবার পরে দেখা গেল তার কষ্টগুলো চলে গেছে হার্টে, কষ্টগুলো চলে গেছে ব্রেনে, কষ্টগুলো চলে গেছে লাংসে। তখন আমরা কি করি? হ্যাঁ, তখন আমরা তো তাকে সেই ওষুধের কাজকে বন্ধ করতে হবে। সেই ওষুধের কাজকে বন্ধ না করলে তো রোগী কষ্ট পেতে থাকবে, এমনকি চলতে চলতে তার কিন্তু আমাদের কি হতো, অর্গানিক চেঞ্জ এসে যেতে পারে। এইসব ক্ষেত্রে এরকম লক্ষণ বা এরকম মিস ডিরেকশনে যাচ্ছে, তখন তো আমরা অতি অবশ্যই অ্যান্টিডোট করে থাকি। কিন্তু যেখানে এসব কিছুই নয়, ওষুধের লক্ষণও আসছে না কিংবা মিস ডিরেকশনেও লক্ষণ যাচ্ছে না, তখন আমাদেরকে কি করতে হবে? রুগী অথচ বলছে ডাক্তারবাবু আমি সুস্থতা করছি না, তখন কিন্তু আমাদের এই দ্বিতীয় ব্যবস্থা করতে অন্য ওষুধের কথা অবশ্যই ভাবতে হবে। হ্যাঁ, আচ্ছা, তখন কিন্তু আমাদের অন্য ওষুধের কথা ভাবতে হবে। এখানে আমি যে অন্য ওষুধের কথা কিভাবে ভাবছি, আমি এরকম একটু কেস কেস অন্য ওষুধের কথা। একটি পেশেন্ট, রামপ্রসাদ আছে কিনা জানি না, রামপ্রসাদ বা কৌশিক আছে কিনা, রামপ্রসাদ আছো? তোমাকে বলেছিলাম ওই হ্যাঁ, সন্তোষ বাবুর কথা বলবে আজকে, সন্তোষ বাবুর কথা বলবো। হ্যাঁ হ্যাঁ স্যার, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, স্যার, বলেছিলাম যে সন্তোষ বাবুর কথা উল্লেখ করো। ওই এই সন্তোষ বাবু, হ্যাঁ আচ্ছা ঠিক আছে রামপ্রসাদ, ঠিক আছে থাকো। হ্যাঁ, এই সন্তোষ বাবু বয়স হচ্ছে আমি 2 বছর আগে দেখেছিলাম, তার বয়স হচ্ছে 85, 85 বছর, ক্যানিং এর দিকের পেশেন্ট। যেতে যেতে ভ্যান থেকে পড়ে যায়, ভ্যান থেকে পড়ে গিয়ে তার কি হয়, তার হিপ রিজনে জোর লাগে। সে কিন্তু বসে পড়েনি যে বাটাকে এমন ভাবে লাগছে যে সেটা যেন তার স্পাইনাল কর্ডে আঘাত করেছে, তা নয়। সে একটু এক পাশ হয়ে পড়েছে, এক পাশ হয়ে পড়া মানে তার কোথায় লেগেছে? তার বাটা গ্লুটিয়াল রিজনে লেগেছে। আর আপনারা সবাই জানেন যে আমাদের শরীরের সব থেকে মোটা মাংসপেশি হচ্ছে গ্লুটিয়াল মাসেলস। হ্যাঁ, গ্লুটিয়াস, হ্যাঁ, আচ্ছা, গ্লুটিয়াল মাসেলে সেখানে প্রচন্ড জোরে আঘাত লেগেছে। আঘাত লাগার পরে এই সন্তোষবাবু প্যারালাইসিস হয়ে যায়। সন্তোষবাবু প্যারালাইসিস হয়ে যায়। কিছু কিছু ট্রিটমেন্ট তো আমাদের কাছে তো আগে আসবে না, তার ট্রিটমেন্ট বেশ কিছু হয়েছে, হবার পরেও কিন্তু সে সুস্থ হয়নি। কেউ বলেছে তপন ঘোষের কাছে নিয়ে যাও, হ্যাঁ, তা গাড়ি করে তপন ঘোষের কাছে নিয়ে এলো। তপন ঘোষ দেখলেন, দেখে টেকে সেই সময়ে ওই আঘাতের সময় যে লক্ষণগুলো ছিল বা সেই সমস্ত অবস্থার পরিপ্রেক্ষিতে তপন ঘোষ তাকে আর্নিকা সিএম দেয়। রামপ্রসাদ ছিল আর কি, যাই হোক, আর্নিকা সিএম দেওয়া হলো। আর একটা ব্যাপার বন্ধু, একটা কথা মনে রাখবে, যে মেকানিক্যাল যে কোনো ইনজুরি, সেটা বা শক, সেটা মেন্টাল ইনজুরি হতে পারে বা ফিজিক্যাল ইনজুরি হতে পারে। এরকম ইনজুরির ক্ষেত্রে সবসময় হায়ার পোটেন্সি কাজ করে। ইনজুরিতে সবসময় হায়ার পোটেন্সি কাজ করে, হায়ার পোটেন্সি দিতে হয়। আমি জীবনে আর্নিকা 200 একবারই ইউজ করেছিলাম, সেটা টাইফয়েডের পেশেন্টের জন্য। সারা প্র্যাকটিস লাইফে একবার আর্নিকা 200 ব্যবহার করেছি, এক টাইফয়েডের পেশেন্টকে দিয়েছিলাম। যাই হোক, প্রচুর আর্নিকার পেশেন্ট পাওয়া যায়। এই আর্নিকা, হাইপেরিকা, এই সমস্ত ওষুধগুলো সবসময় হায়ার পোটেন্সি দিতে হয়। তা
দিতে দিতে অনেকদিন চললো, রুগী বেশ ভালো আছে, রুগী চলাফেরাও করতে পারছে, কিন্তু একটা জায়গায় যাবার পরেও কিন্তু রুগীর আর কোনো ইমপ্রুভমেন্ট নেই। রুগী চলাফেরা করছে বটে, কিন্তু তার ভেতরে কিছু কষ্ট থেকেই যাচ্ছে কেন? হ্যাঁ, কিছু কষ্ট থেকে যাচ্ছে, কিছু ব্যথা কোমরে থেকে যাচ্ছে। হ্যাঁ, তখন আমরা কি করলাম, যে পানিটা একটু হায়া কিভাবে দিলাম, ওই জলে দিয়ে আরো ডায়নামাইজড করে নিয়ে তাকে খাওয়ানো হলো, আর কোনো রেসপন্স করছে না। তখন তাকে কনস্টিটিউশনাল ওষুধ দেওয়া হলো। সেই কনস্টিটিউশনাল ওষুধটা কি? দেখা গেল কনস্টিটিউশনাল ওষুধটা এসছে তার থুজা, তাকে থুজা দেওয়া হয়েছে। রামপ্রসাদের ভালোই মনে আছে, তাকে থুজা দেওয়া হলো। থুজা দেওয়ার পরে রুগী তো দারুণ ভালো, তার বয়স এখন 87, দারুণ সুস্থ। এখন তো এত বয়স মানে ছেলে ডিপেন্ডেন্ট, ছেলে বলছে না ডাক্তারবাবুর কাছে যেতে হবে না, তুমি তখন ভালো আছে, ডাক্তারবাবুর কাছে গিয়ে কি করবে? তা রামপ্রসাদের মনে আছে, রুগী বলছে যে হ্যাঁ বললেই হলো ছেলেরা, আমি ডাক্তারবাবুকে ছাড়বো না, যতদিন আমার ক্ষমতা আছে আমি ডাক্তারবাবুর কাছে আসবো আর ওষুধ। তার মানে ডাক্তারবাবুর কাছ থেকে যতদিন আছে ডাক্তারবাবুর কাছ থেকে ফাইটাম খেয়ে যাবে। হ্যাঁ, যদি না তেমন কোনো অ্যাকিউট মারামারি মারাত্মক অবস্থা আসে, রুগী ফাইটাম খেয়ে যাবে। এটাই হচ্ছে হোমিওপ্যাথিক, এটাই হচ্ছে ফলো আপ। আরেকটা কেস বলি, কেসটা হচ্ছে ক্যান্সারের পেশেন্ট। মিহির আছো? মিহির আছে কিনা আমি জানি না। কেসটা চাকদা থেকে মিহির নিয়ে এসেছিল আমার কাছে। আছি তবলদা, আছি আছি আছি। আচ্ছা, তোমার চাকদা পেশেন্টের কথা বলছি। হ্যাঁ, কারণ জলজান্ত উদাহরণ দেওয়াটাই বলুন, ভালো, বলুন। তাহলে তোমার সাক্ষী থাকবে। হ্যাঁ বলুন। হ্যাঁ, তুমি নিশ্চয়ই সর্বশেষ অবস্থা জানো রুগীর। যাই হোক, রুগীটার ক্যান্সার শুনবো। সার্ভিক্সে ক্যান্সার। হ্যাঁ, সার্ভিক্সে ক্যান্সার। তা এলোপ্যাথিক ট্রিটমেন্ট চলছে এনআরএসে। মিহিরের কথায় আমার কাছে নিয়ে আসে, আমরা পূর্ণ কেস রেকর্ড করলাম। পূর্ণ কেস রেকর্ড, ঋষিতাও ছিল। হ্যাঁ, ঋষিতা, মিহির ওরাও তাই বলল। রুগী এলো, ঋষিতা আমার মেয়ে, সবাই তো জানে না, অনেকেই জানে, রামপ্রসাদ, নবীন, মিহির, সুশীল সবাই জানে, যারা জানেন না তাদের উদ্দেশ্যে করছি। নেট্টামিউর এলো, আমি নেট্টামিউর দেবো। ঋষিতা বললো বাবা হায়ার পোটেন্সিতে যাওয়া যাবে না, লো পোটেন্সি দিতে হবে। হায়ার পোটেন্সি দিলে কেন্টের অবজারভেশন 1 হয়ে যেতে পারে, সেটা কি প্রলং অ্যাগ্রাভেশন, আলটিমেট ডিক্লাইন অফ দ্য পেশেন্ট। বা যেখানে এরকম, এই একটু আগে বলছিল না প্যাথোলজি জানা দরকার, যেখানে এইসব কেস, সেক্ষেত্রে আমাদের লো পোটেন্সি দিতে হবে, যাতে না প্যাথোলজিক্যাল কন্ডিশনটাকে বাড়িয়ে দেয়। নেট্টামিউর দেওয়া হলো, রুগীটা বেশ ভালো আছে, ভালো মানে বেশ মানে রিমার্কেবল ভালো। ইতিমধ্যেই এনআরএস তাকে তো ডেট দিয়ে রেখেছিল, রে দেবে। রুগী রে নিতে গেছে, রুগীর বাড়ি হচ্ছে চাকদা। যারা বাংলাদেশে তারা তো বুঝবেন না, এখন শিয়ালদাতে হচ্ছে এনআরএস হসপিটাল। শিয়ালদা থেকে চাকদা যেতে ঘন্টা দেড়েক সময় লাগে ট্রেন। এই ঘন্টা দেড়েক সময়ের মধ্যে রুগী অনেকবার বমি করেছে। ওই প্রথম দিন রে নিয়ে যাওয়ার সময় রুগী প্রচন্ড কষ্ট হচ্ছে, বাড়িতে গিয়ে তো রুগী খেতে পারছে না, সেকেন্ড ডোজ নেবার পরে আরো খারাপ, থার্ড ডোজ নেবার পরে রুগী বেড রিটেন্ড হয়ে গেছে, নড়াচড়া করতে পারছে না, মানে এরকম অবস্থা, খাওয়া দাওয়া টোটাল বন্ধ। রুগীর মানে দাদা মিহিরের কলিগ ছিল, তিনি এলেন আমার কাছে, রিপোর্ট নিয়ে দেখলাম, দেখে টেকে তাকে সমস্ত কথা শোনা হলো। তাহলে এই যে আমি একটা কথা বলছি যে কজেশনটাকে তো বাদ দেওয়া যাবে না, তাহলে তার কজেশনটা হচ্ছে রেডিয়েশন, কজেশনটা হচ্ছে রেডিয়েশন, তা তো রেডিয়েশন করে, তাকে তো রে দিয়েছে, রেডিয়েশন হয়েছে। তাহলে এই যে রেডিয়েশন, তার সঙ্গে তার সিমটমস এসে প্রচন্ড বমি করছে,
আপনারা সবাই বুঝতে পারবেন কি ওষুধ। হ্যাঁ, যদি একটু ফলো আপ করা যায়, কিচ্ছু কঠিন না, হোমিওপ্যাথি একটুকু কঠিন না, শুধু মনোযোগ সহকারে আপনারা দেখবেন, দেখে যাবেন। অনেকেই বলে এত কঠিন অত কঠিন, এই করতে হবে সেই করতে না, ফলো আপ করে নিতে মেনে চলুন, দেখবেন খুব ভালো বিষয়টা ব্যাপারটা। যাই হোক, কি দেখলাম তাহলে, একটা হচ্ছে রেডিয়েশন কজেশন, তার সঙ্গে কি সিমটম পেলাম, প্রচন্ড বমি করছে, খাচ্ছে গরম হলেই পেট থেকে বেরিয়ে আসছে, আর প্রচন্ড থার্স্ট। রুগীর মেয়ে ফোনে আমাকে বলছে, স্যার মা শুধু ফ্রিজে ঠান্ডা জল খেতে চাইছে, প্রফিউজ থার্স্ট, ফ্রিজে ঠান্ডা জল খেতে চাইছে, এত বমি, প্রচন্ড দুর্বল, বেড রিটেন্ড হয়ে গেছে, আবার এর মধ্যে একটু বাদে সব আবার বমি করে তুলে দিচ্ছে, আর রেডিয়েশন ফসফরাস, রেডিয়েশন কজেশন বা সঙ্গে ওই কনকমিটেন্ট গুলো নিলে কি দাঁড়াচ্ছে, ফসফরাস, ফসফরাস 6 একটা ডোজ দেওয়া হলো। ফসফরাস 6 ঝেড়ে ফেলে ব্যাপারটা কিরকম, 20 নম্বর দানায় ছিল, কাগজের উপরে দানাটা নিয়ে সেটাকে ডাস্ট করে ঝেড়ে তার উপরে সামান্য যেটুকু লেগেছিল তার মধ্যে সুগার দেওয়া হলো। এটা আমাদের গুরুর কাছ থেকে শেখা, কেসি দাস আমার গুরু, তার কাছ থেকে এই মানে এইরকম ভাবে ভেঙে ওষুধ দেওয়ার ব্যাপারটা শিখেছিলাম কেসি দাসের কাছ থেকে। যাই হোক, তাকে ফসফরাস দিলাম, রোববারে দিলাম, বলেছিলাম মঙ্গলবার রাতে আমাকে ফোন করবেন। মঙ্গলবার রাতে ফোন করছি, মিরাকল, হ্যাঁ রুগী খুব ভালো আছে, রুগী খাচ্ছে, বমি টোটাল বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, আর মেয়ে বলছে যে মা বলেছে আর কোনো ওষুধ খাবে না আপনার ওষুধ ছাড়া। আমি বলেছিলাম তুমি আমাকে কিন্তু নিয়মিত আমাকে কিন্তু মানে রেজাল্ট জানিয়ে যাবে, না জানানোতে আমি শুক্রবার রাতে আবার ফোন করলাম, কি গো মায়ের কথা বললে না? মা ভালো আছে, মা এখন বেশ চলাফেরাও করছে, উঠে চলাফেরাও করছে, খাচ্ছে দাচ্ছে, দিব্যি রয়েছে, মা বলেছে আপনার ওষুধ ছাড়া আর কোনো ওষুধ তাকে সে খাবে। তাহলে এই যে অবস্থাটা, তার নেকটামিউর ছিল বটে, কিন্তু এই যে তার পরবর্তীকালে এই যে রে দেবার পর এই যে পজিশন, সেই পজিশন এবং এই সমস্ত কষ্টের লক্ষণগুলোকে বেস করে আমি কিন্তু তাকে একটা ওষুধ দিলাম, হ্যাঁ, সেই ওষুধটা খেয়ে কিন্তু রুগী এখন ভালো আছে। তাই বন্ধু, রুগী যতবার আসবে রুগীর কথা কিন্তু শুনবেন, বা কষ্টগুলো হলো কেন হলো, কি কারণ, এই কারণটা কিন্তু সব সময় খুঁজে বের করতে হবে। কারণ না পেলে, হ্যাঁ, কিন্তু মানে যেমন আমাদের যেটা ডিপ্যাক, মানে আমাদের বলি মায়াজমেটিক কারণ, যেটা আমরা অর্গাননে অ্যাপিরিজম 5-এ পড়েছি, অ্যাকিউট ডিজিজের কারণ হচ্ছে এক্সাইটিং কজ, ক্রনিক ডিজিজ হচ্ছে ফান্ডামেন্টাল কজ। ফান্ডামেন্টাল কজটাই হচ্ছে মায়াজমেটিক কজ। তাহলে এই মায়াজমেটিক কজের মানে ওষুধ আমরা অ্যান্টি মায়াজমেটিক ড্রাগ দেই। ইনজুরির ক্ষেত্রে এখানেও কজেশন ইনজুরি, সেটা দেব। আর এই যে আমি ফসফরাসের কথাটা বললাম, সেখানে কজেশন হচ্ছে রেডিয়েশনের জন্য হয়েছে, তাহলে এই কজেশনকে সামনে রেখে আমরা ওষুধটা দিলাম, এইভাবে ট্রিটমেন্ট পেয়ে যাবে। এবং একটা কথা কিন্তু সকলকে মনে রাখবেন, আমি মুখে যা বলি আমি কিন্তু কাজ তাই করি, আমার কথার সাথে কিন্তু কাজের কখনো হেরফের করতে পারেন, কারণ আমার চেম্বারে সব আসে ধরেই দিয়ে, এখানে রাজকুমার রয়েছে, রামপ্রসাদ, সুশীল, নবীন, হ্যাঁ, জয়দেব, কল্যাণ, সব আমার চেম্বারে আসে, হ্যাঁ, এরা বলতে পারবে না যে স্যার কখনো একটু অন্যথা কিছু করেছে। আমি ঠিকভাবে হ্যানিম্যান কেন্টের নির্দেশিত পথে চলি, তাতে দেখতে পাই যে অনেক কঠিন রোগ সেরে যায়। আপনারাও নার্ভাস হবেন না, একদম ঘাবড়াবেন না, সঠিকভাবে বুঝে পড়ুন, সঠিকভাবে ট্রিটমেন্ট করুন, দেখবেন সুন্দরভাবে রুগীগুলোকে দাঁড়া করাতে পারছেন, কোনো সমস্যা হবে না। যাই হোক, এরপরে আমরা আমাদের সর্বশেষ যেটা আমাদের মানে সেকেন্ড প্রেসক্রিপশন, সেটা হচ্ছে কি না,
চেঞ্জ দ্য প্ল্যান অফ ট্রিটমেন্ট। হ্যাঁ, চেঞ্জ দ্য প্ল্যান অফ ট্রিটমেন্ট, আসলে এই যে চেঞ্জ দ্য প্ল্যান অফ ট্রিটমেন্ট, এটা কিন্তু চেঞ্জ অফ মায়াজম। হ্যাঁ, চেঞ্জ অফ মায়াজম, মায়াজমেটিক পরিবর্তন, অর্থাৎ একটা মায়াজম দিয়ে ট্রিটমেন্ট হচ্ছে, অন্য মায়াজমে চলে গেছে, সেই মায়াজমে ওষুধ দিতে হবে। ব্যাপারটা একটু ব্যাখ্যা করে সংক্ষেপে বললেই হয়, যদিও আপনারা সবাই ব্যাপারটা জানেন। হ্যাঁ, তবু বলছি। এবং হ্যানিম্যান একটা কথা বলেছেন, একটু বাইরের কথা, সেটা হচ্ছে যে সবচাইতে জটিল কেস হচ্ছে সেইগুলো, হ্যাঁ, যেগুলো অতি মাত্রায়, হ্যাঁ, মানে ওষুধ পড়ে সেখানে জটিল হয়েছে, জটিল থেকে জটিলতর হয়েছে। এবং হ্যানিম্যানের সময় থেকে আজকের আমরা এই যে মানে প্রায় 125 বছর কভার করে এসেছি, 125 বছরের উপরে, ওষুধের ব্যবহার কিন্তু আরো অনেক বেড়ে গেছে, তাই না? ওষুধের ব্যবহার কিন্তু আরো অনেক বেড়ে গেছে। এই যে মায়াজমেটিক অবস্থাটা আরো জটিল থেকে জটিলতর হয়ে গেছে। আর সব থেকে যেটা মারাত্মক জটিলতা লাভ করেছে, সেটা হচ্ছে মিস ইউজ অফ হোমিওপ্যাথিক মেডিসিন। হ্যাঁ, মানে এই এলোপ্যাথি ওষুধের থেকেও আমাদের এই মানে একদল হোমিওপ্যাথি নামধারী ডাক্তার এমন ভাবে ওষুধ ব্যবহার করছে, রোগীর অবস্থা কিন্তু আরো ভালো মারাত্মক অবস্থা করে ফেলছে। বিশেষ করে যদি মানে সঠিকভাবে পোটেন্টাইজড ওষুধ না দেওয়া হয়, এই পোটেন্টাইজড ওষুধ, হ্যাঁ, মানে রুগী মায়াজমকে এমন জায়গায় নিয়ে চলে যায়, রুগীর অবস্থাকে এমন জায়গায় নিয়ে চলে যায়, সে রুগীকে সারানো বড্ড কষ্ট হয়, আর রুগী দোষ দেয় হোমিওপ্যাথি। যাই হোক, এই জন্য মানে মানে এই যে একটা কথা আমি যেটা বলবো, যে চিকিৎসা জগতে সবচাইতে বড় মিথ্যে কথা হোমিওপ্যাথিক ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া। এর থেকে বড় মিথ্যে কথা চিকিৎসা জগতে কিচ্ছু নেই। হ্যাঁ, এবং এই এই কথা মানে বলে চিকিৎসকরা, হাফ হোমিওপ্যাথরা, হ্যাঁ, বা হোমিওপ্যাথি বোঝেই না এমন ডাক্তাররা গাদা গাদা ওষুধ খাইয়ে খাই রুগীর অবস্থা 12টা বাজিয়ে দিচ্ছে। হ্যাঁ, এবং এই রুগীর এই যে বিশ্বাস হোমিওপ্যাথিক ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া নেই, এই বিশ্বাসটা কাজে লাগাচ্ছে তারা। হ্যাঁ, আর শুধু তারা না কেন, মানে এই রুগীরাও এখন এমন একটা অবস্থা হয়েছে যে রুগীরাও দোকানে গিয়ে গাদা গাদা ওষুধ খেয়ে নিচ্ছে। দোকানদার তো বলছে যে এই ওষুধটা খান, কমে যাবে, এইটুকু খেলে হবে না, এক শিশি নিয়ে যায়। এই জায়গাগুলো কিন্তু রুগীর অবস্থা আরো খারাপ করে দিচ্ছে। সে যাই হোক, মানে এই জন্য আর কি ডক্টর কেন এক জায়গায় বলছে যে I would prefer an allopath to one who professes to be a homeopath but does not know enough homeopathy to practice it. যে ডাক্তার হোমিওপ্যাথি প্র্যাকটিস করবার মতো জ্ঞান অর্জন করতে পারেনি, তিনি যদি হোমিওপ্যাথিকে তার পেশা হিসেবে গ্রহণ করেন, আমি তার থেকে একজন এলোপ্যাথি ডাক্তারকে বেশি পছন্দ করি। এই কথা বলার কারণই হচ্ছে এটাই যে এই হোমিওপ্যাথিক ওষুধগুলো ভীষণ ভাবে রুগীকে কষ্ট দেয়, রুগীর অবস্থা জটিল থেকে জটিল করে তোলে। হ্যাঁ, যাই হোক, যে কথাটা বলছিলাম, চেঞ্জ দ্য প্ল্যান অফ ট্রিটমেন্ট। হ্যাঁ, মানে এখানে হচ্ছে মানে কি হচ্ছে না, ওই যে মায়াজম অ্যান্টি মায়াজমেটিক ওষুধের পরিবর্তন। দেখুন, বর্তমান অবস্থাতে আবার যে কোনো সময় আমরা বলি না কেন, এককভাবে একটি মায়াজমের রুগী পাওয়া খুব কষ্টকর। যে ডোমিনেন্ট একটা মায়াজম দ্বারাই রুগী আক্রান্ত, এটা কিন্তু খুব কষ্টকর। সাধারণত মিলেমিশে থাকে, এক বা একাধিক বা 3টে মায়াজমও মিলেমিশে থাকতে পারে, বা 2টো মায়াজমও থাকতে পারে। আমরা যদি ট্রাইমায়াজমেটিক ওষুধ মানে রুগী পায় ট্রাইমায়াজমেটিক সিমটম পেলে দিতে পারি,
কিংবা অনেক সময় আমরা দেখতে পাই যে যে কোনো একটা মায়াজম রোগীকে ডোমিনেট করছে। ডোমিনেটিং সিমটম গুলো পেয়েছি আমরা একটা মায়াজম, আমরা শরিক পেশেন্টেরই সিমটম গুলো আমরা বেশি পেয়েছি। হ্যাঁ, রোগীর মানসিক শারীরিক অবস্থা বা ফ্যামিলিগত ব্যাপার, হয়তো দেখা গেল বেশিরভাগটাই সোরাকে চাইছে। হ্যাঁ, বেশিটাই সোরাকে চাইছে, তখন তো আমরা অ্যান্টিসোরিক ওষুধ দেব। হ্যাঁ, অ্যান্টিসোরিক ওষুধ দিতে দিতে একটা সময় আসে, সেই অ্যান্টিসোরিক ওষুধ কি করবে না, রোগীর সোরার জন্য বা সোরা আক্রমণের জন্য তার যে সমস্ত লক্ষণগুলো ছিল, যে লক্ষণগুলো তার ছিল ওটা ডোমিনেট করেছে। হ্যাঁ, সেই ডোমিনেটিং মায়াজম অনুযায়ী আমরা ওষুধ দিয়েছি, যেমন তাকে সালফার দিয়েছি। হ্যাঁ, সালফার দিয়েছি, একটা সময় দেখা গেল যে ওই সোরার সমস্ত লক্ষণগুলো সালফার দূর করে দিয়েছে। হ্যাঁ, সালফার সোরার সমস্ত লক্ষণগুলো দূর করে দিয়েছে, বাকি যে লক্ষণগুলো পড়ে রয়েছে সেগুলো কিন্তু সাইকোটিকের লক্ষণ। তখন কিন্তু আমাকে অতি অবশ্যই তাকে ওই সাইকোটিকের লক্ষণ অনুযায়ী তাকে একটা অ্যান্টিসাইকোটিক ওষুধ দিতে হবে। সেটা মেডোরিনাম হতে পারে, টুজা হতে পারে, বা অন্য কোনো সাসাপাইরালিয়া বা অন্য যা হোক না কেন অ্যান্টিসাইকোটিক ওষুধ হতে পারে, তখন তাকে দিতে হবে। হ্যাঁ, তখন তাহলে সোরা যা কাজ করেছিল করে গেল, তারপরে এই বাকি কাজটা করবার জন্য, সাইকোটিক সিমটম থাকার জন্য বা সোরার সিপিলিটিক সিমটম থাকার জন্য তাকে অ্যান্টিসিপিলিটিক ওষুধ দিতে হবে। তাই বন্ধু, একটা মায়াজমের একটা অ্যান্টিমায়াজমেটিক ওষুধ বা যে কোনো একটা ওষুধই যে রোগীকে সারিয়ে দেবে তা নয়। অবস্থার পরিপ্রেক্ষিতে মুভমেন্ট অফ সিমটম দেখে দেখে বারবার আমরা তাকে ওষুধ চেঞ্জ করব এবং তাকে ওষুধ দিয়ে দিয়ে এইভাবে রোগীকে আমরা আরোগ্যের পথ দেখাবো। কিছুদিন আগে আমি বলেছিলাম বোধহয় কোনো আলোচনাতে, একটি পেশেন্টকে সালফার দিয়েছি, কিন্তু দেখা গেল যে সেই রোগীর সমস্ত কমপ্লেন গুলো লেফট সাইডেড, সালফার রাইট সাইডেড মেডিসিন। সালফার রাইট সাইডে বেশি ভালো কাজ করে, রোগীর লক্ষণগুলো লেফট সাইডেড, এবং রোগী মানে ঘুমোলেই কষ্ট বাড়ে, ঘুমোলেই তার আতঙ্ক, ঘুমের পরে তার সব কষ্টগুলো বেড়ে যাবে। এটা কিন্তু ল্যাকেসিসের সিমটম। এই ঘুমোলেই সব কষ্ট বেড়ে যায় আর লেফট সাইডেড ল্যাকেসিসে রয়েছে। কিন্তু রোগীর সমস্ত বিশ্লেষণ করে দেখা গেল তাকে ডোমিনেট করছে সোরা এবং তার সিমটম গুলো সালফারের সিমটম। তাকে আমি কিন্তু সালফার দিয়েছি, হয়তো একটা সময় আসবে তাকে সালফারের বা অ্যান্টিসোরার কাজ শেষ হয়ে যাবে, তাকে অ্যান্টিসাইকোটিক ল্যাকেসিসও দিতে হতে পারে এইভাবে, বা থুজাও দিতে হতে পারে। এইভাবে আমরা মানে সিমটম অনুযায়ী, মুভমেন্ট সিমটম দেখে, সিমটমের লক্ষণ পরিবর্তন দেখে দেখে ওষুধ দিয়ে দিয়ে কখনো একটা ওষুধে সারিয়ে দেয়, কখনো এক এক ওষুধেই রোগীকে আমরা সুস্থ করতে পারি। যাই হোক, এই হচ্ছে আমাদের সেকেন্ড প্রেসক্রিপশন। আশা রাখছি হ্যাঁ, মানে আমি যতটুকু বুঝেছি আপনাদের বুঝাবার চেষ্টা করলাম, আপনারা বুঝে পড়ুন। আগামী দিনে হয়তো আপনাদের মধ্য থেকে কেউ আমার থেকে খুব সুন্দরভাবে আমাদেরকে বুঝাতে পারবেন, বা আমরা না থাকলে আমাদের জুনিয়রদেরকে বোঝাবেন। এইভাবেই চলতে থাকুক, তা নাহলে কিন্তু হোমিওপ্যাথির বন্ধু বড় বিপদ। চারিদিকে যা দেখতে পাচ্ছি, হ্যাঁ, মানে হোমিওপ্যাথি একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি। আর সবসময় লজিক মেনে করবেন। যে যাই বলুক, তপন ঘোষ যাই বলুক, হ্যাঁ, তা নয়, সবসময় লজিককে কাজে লাগাবেন। যেই বলুক না কেন, সে তপন ঘোষ বলুক, ওই নবীন বলুক, ওই মিহির বলুক, ওই সুশীল বলুক, লজিকটাই হচ্ছে আসল। লজিকের বাইরে হোমিওপ্যাথি। লজিকটাই করবেন। আপনারা সবাই খুব সুন্দর ডাক্তার। সকলকে ধন্যবাদ। শুভরাত্রি।
ধন্যবাদ শ্রদ্ধেয় স্যারকে, চমৎকার আলোচনা করেছেন। দ্বিতীয় ব্যবস্থাপত্র অনেক খুঁটিনাটি বিষয়গুলো আমরা জেনেছি। তাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে হ্যান্ড রাইজ করে প্রশ্ন করতে পারেন। ডাক্তার বিপ্লব স্যার, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি বলুন স্যারকে। নমস্কার স্যার, আমার প্রশ্নটি হচ্ছে স্যার, এই যে স্যার কগনেট মেডিসিনে বললেন স্যার সম প্রকৃতির মেডিসিন, এখানে আমার সাথে একটু কনফিউশন রয়েছে। যে যদি লক্ষণে অনেক মিল, আবার দেখা গেল চলতে চলতে একটা মেডিসিন চলতে চলতে একইটা লোকে কষ্ট পাচ্ছে, তখন কগনেট মেডিসিন দিতে হবে। যেমন বললেন যে সিপিআই চলতে চলতে ন্যাচফোন, তো সম প্রকৃতির মেডিসিন দিতে হবে না স্যার অন্য মেডিসিনও এখানে আসতে পারে স্যার? তো এখানে একটু স্যার একটু আরেকটু ক্লিয়ার করলে স্যার আচ্ছা, আমার জন্য উপকার হতো স্যার, আমি এবং সবার কথাটা জন্য হতো। বললাম আমি কথাটা বললাম যে মানে কগনেট কথাটার অর্থ হচ্ছে সমপ্রকৃতি। হ্যাঁ, এর অর্থটা বাংলা করলে দাঁড়ায় সমপ্রকৃতি। কিন্তু কেন যেমন এখানে ওই সিপিয়া এবং নাক্সের কথা বলেছেন, এই জায়গাটা আমাদের একটু বুঝবার ব্যাপার আছে যে সিপিয়া নাক্স দুজনেই কিন্তু ওই আমাদের বিলিয়াস ফিভার তৈরি করতে পারে, কিন্তু সিমটম গুলো এক থাকলেও তার মডালিটিস বা তার পজিশন ক্লিনিক্যালি সেটা এক। এই অর্থে ওটা কগনেট মানে সমপ্রকৃতির। কিন্তু আমাকে যে কোনো ওষুধ দিতে পারে, আমার যা লক্ষণ পাবো সেই লক্ষণ অনুযায়ী আমাকে ওষুধ দিতে হবে। হ্যাঁ, সেখানে যে একই লক্ষণ থাকতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, কিন্তু রুগীর ভেতরে সেই লক্ষণগুলো কিন্তু রয়ে গেছে, কগনেট দেওয়ার পরে তার এই একই লক্ষণ চলে যাবার পরে কিন্তু সেই মানে লক্ষণগুলো আসবে বা ওই ওষুধ কাজ করতে থাকবে। যে কোনো ওষুধ হতে পারে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। কল্যাণ ঘটক স্যার, হ্যাঁ আপনি প্রশ্ন করুন। স্যার, আমরা কখন মায়াজমেটিক, ওই যে ধরুন একটা ওষুধ চলছে তা দেখা যাচ্ছে যে একটা বিশেষ মায়াজমের জন্য ওয়েল সিলেক্টেড মেডিসিন কাজ করছে না বা ঠিকভাবে কাজ করতে পারছে না, সেক্ষেত্রে আমাদের কিরম ধরনের মায়াজমেটিক ব্রেক করার জন্য, এই যে মায়াজমেটিক ব্যারিয়ার ব্রেক করার জন্য আমাদের কিভাবে সেই ওষুধটা দেয়া প্রয়োজন আর কি, দিতে হবে, এটা যদি একটু বলেন স্যার। ওয়েল সিলেক্টেড, তুমি তো ছিলে না, তুমি তো অনেক পরে এসছো। হ্যাঁ স্যার, আমি পরে এসছি। অনেক পরে এসছো, তুমি তো আলোচনাই শোনোনি, তুমি বুঝবে কি করে? তোমার কথাও বলেছিলাম, তোমার পেশেন্টের কথাও বলেছিলাম। তুমি তো ছিলে না। হ্যাঁ, যাই হোক, তোমার পেশেন্টের কথাও বলেছিলাম, তুমি শুনতে পাওনি, অন্যরা শুনে নিয়েছে। দেখো, যদি সঠিক সিলেক্টেড ওষুধ হয়, সঠিক অ্যান্টি মায়াজমেটিক ওষুধ হয়, ওষুধ কাজ করবে। হ্যাঁ, ওষুধ কাজ করবে। একটা জায়গায় যাবার পরে ওষুধ হয়তো কাজ করবে না, যেটা আমরা বললাম যে মানে রুগী লক্ষণ চলে গেছে, রুগী সম্পূর্ণভাবে আরাম পাচ্ছে না, হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ হয়নি, রুগী বলছে ডাক্তারবাবু আমি কিন্তু তেমন আরাম পাচ্ছি না, আমার কিন্তু কষ্ট, কেমন একটা অস্বস্তি হচ্ছে, কেমন একটা কষ্ট থেকেই যাচ্ছে, কিন্তু যে লক্ষণের উপর বেশ করে ওষুধ দিয়েছে সেই লক্ষণগুলো নেই। তখন আমাকে কিন্তু রুগীকে রিস্টাডি করতে হবে। রিস্টাডি করে ওই লক্ষণ সম্পন্নই আর কি ওষুধ হতে পারে, হ্যাঁ, সেই ওষুধ আমাকে তখন দিতে হবে। আর সঠিক যদি মায়াজমেটিক ওষুধ হয়, সিলেক্টেড, ওয়েল সিলেক্টেড হয়, জেনারেলি কাজ করে। আর ওই যে কথা বললাম, যেখানে গিয়ে দেখা যাবে যার কাজ করছে না, কাজ থেমে গেছে, তখন আমাকে অন্য ওষুধের কথা ভাববে। সেখানেও দেখবো কোন মায়াজম ডোমিনেট করছে, সেখানেও যদি সোরা ডোমিনেট করে তাকে ওই অ্যান্টিসোরিক ওষুধই দিতে হবে। সেটা হয়তো তুমি সালফার দিয়েছিলে, গ্রাফাইটিস দিচ্ছ, বা গ্রাফাইটিস দিয়েছিলে সোরাইনাম দিচ্ছ, হ্যাঁ, এইরকম অবস্থাটা চলবে। ঠিক স্যার, ধন্যবাদ। সুশীল কি হাত তুলেছে, কি প্রশ্ন করবে সুশীল?
সুশীল। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার আমার কথা, হ্যাঁ 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 হ্যাঁ, ওকে। বলছি স্যার, আহ, ধরুন একটা মেডিসিন দেয়া হয়েছে, হ্যাঁ, আমার কাছে একটা পেশেন্ট এলো, আমার কাছে একটা পেশেন্ট এলো, সে আমার কাছে আসার আগে কোনো ডাক্তারের কাছ থেকে ওষুধ খেয়েছে, সাপোজ ধরুন সে ল্যাকেসিসই খেয়েছে, হ্যাঁ, হ্যাঁ এবং ল্যাকেসিস তার শরীরে প্রুভিং চলছে, তার শরীরে প্রুভিং চলছে, আমি দেখলাম তার ল্যাকেসিস প্রুভিং চলছে, আমি ওয়েট করব, এই ওয়েটটা আমি কতদিন করব এবং এক লাস্ট দেখো, আমার কি করণীয়, এই জায়গাটা যদি একটু আচ্ছা, বলেন। শোনো, রুগী তোমার কাছে আসে সুস্থ হবার জন্য, কষ্ট দূর করবার জন্য, তাই না? রুগী আসে তোমার কাছে কষ্ট দূর করবার জন্য। তাহলে রুগী এসেছে, যদি, হ্যাঁ স্বাভাবিক একটা নিয়ম, ট্রিটমেন্টের নিয়মই অন্য ডাক্তারের কাছ থেকে এলে আমি অপেক্ষা করব। ধর আমি জানি না যে সে ল্যাকেসিস খেয়ে এসছে, হ্যাঁ, আমি ল্যাকেসিস খেয়ে এসে যদি আমি জানি না, আমাকে কিছুদিন বাদে ওয়েট করতে হবে, হ্যাঁ। আর ওয়েট করবার পরে যদি দেখা যায় যে তার আর তেমন কোনো পরিবর্তন হচ্ছেই না, হ্যাঁ, 2 মাস 3 মাস ওয়েট করি, তার থেকে বেশি যদি, বা আরো যদি একটু বেশি করে করব, কিন্তু বছরের পর বছর তার জন্য ওয়েট করবো না, তখন কিন্তু আমাকে ওষুধ সিলেকশন করতেই হবে, আমাকে অ্যান্টিডোট করতেই হবে। যদি ল্যাকেসিস জেনে থাকি যে ল্যাকেসিস খেয়ে এসছে, অ্যান্টিডোট আমাকে করতেই হবে। ধরো আমি জানি না, ধরো আমি জানি না ল্যাকেসিস খেয়ে এসছে, আমি অপেক্ষা করবার পর পরও দেখছি তার ল্যাকেসিসের সিমটম থাকছে, ঠিক আছে আমি ল্যাকেসিস দিলাম, দেবার পরেও দেখতে পেলাম যে না, রুগীর কোনো পরিবর্তন নেই, বরং কষ্টগুলো আরো বেড়ে যাচ্ছে, তখন আমাকে বুঝতে হবে রুগী ল্যাকেসিসের নয়, নিশ্চয়ই ল্যাকেসিস খেয়ে আসতে পেরেছে, তখন কিন্তু আমাকে রুগীর স্বার্থে আমাকে অ্যান্টিডোট করতে হবে। আমি তো বুঝেই গেলাম যে ল্যাকেসিস রুগীকে আরাম দিচ্ছে না, ল্যাকেসিস রুগীকে কষ্ট দিচ্ছে, যে ওষুধ রুগীকে কষ্ট দেয় সেই ওষুধটা অ্যান্টিডোট করবো। আর তুমি যদি মাসের পর মাস বছরের পর বছর মানে এইরকম অবজার্ভ করতে যাও, নেহাত রুগীটাকে তোমার কষ্ট দেওয়া হবে। তুমি আর ডাক্তার হলে কি তখন? রুগী এসে তোমার কাছ থেকে সুস্থ হতো। বেশ, তারপর ওকে স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর একটা কথা দেখো, ডাক্তার, রুগী নিয়ে স্যার। পরীক্ষা নিরীক্ষা নয়, রুগী নিয়ে পরীক্ষা নিরীক্ষা করলে রুগীকে কষ্ট দেওয়া হয়। হ্যাঁ, সঠিক নিয়মে ল অফ সিমিলিয়া মেনে রুগীকে আরোগ্য করার দিকে সবসময় যেতে হবে। এবং আমার মনে হয় সে অধিকারও আমাদের নেই। হ্যাঁ, না সে অধিকার আমাদের নেই। হ্যাঁ, উই হ্যাভ নো রাইট টু প্লে উইথ দ্য পেশেন্ট। রুগী নিয়ে খেলা করবার অধিকার আমাদের নেই। তুমি না পারলে তুমি ছেড়ে দাও, বলে দাও যে আমি বুঝতে পারছি না, আপনি অন্য ডাক্তারের কাছে যান। তো আমি শ্রদ্ধেয় তপন ঘোষ স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমাদের গ্রুপের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই আজকে সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য, এবং স্যারের দীর্ঘায়ু এবং আরো উত্তরোত্তর আচ্ছা, সমৃদ্ধি কামনা করছি। তো সবাইকে শুভরাত্রি জানাচ্ছি এবং সবার দীর্ঘায়ু এবং সাফল্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।